এবং স্বাগত জানাই। আজকে আমরা যারা ল্যাবে কাজ করি তাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা আমরা বলি প্রি এক্সামিনেশন, বেস্ট প্র্যাকটিসেস ইন প্রি এক্সামিনেশন বা প্রি অ্যানালাইটিক্যাল ফেজ। সো সবার আগে আমি যে জিনিসটা বলতে চাই, ল্যাবের যে এত কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি, তার কেন দরকার? আমাদের সব কিছুতেই কিন্তু কোয়ালিটির ব্যাপারটা দরকার। কোয়ালিটি মানে এটা না যে আমি একটা কোয়ালিটি রিপোর্ট জেনারেট করবো, আমার একটা সুগার আসছে, আমি সুগার রিপোর্টটা খুব অ্যাকুরেট এবং প্রিসাইসলি দিলাম, সেটা কোয়ালিটি না। কোয়ালিটি মানে হচ্ছে তিনটা গ্রুপ অফ পিপলকে আমার সবসময় সেফ রাখতে হবে। একটা হচ্ছে যারা পেশেন্টটা আমাদের সবসময় সেফ রাখতে হবে, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা আসবে তাদেরকে সেফ রাখতে হবে, আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি আমাদেরকে সেফ রাখতে হবে। এই তিনটা গ্রুপ যতক্ষণ পর্যন্ত একটা অর্গানাইজেশন সেফ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ওই অর্গানাইজেশনকে কোয়ালিটি অর্গানাইজেশন বলতে পারি না। যেমন একটা পেশেন্টের জন্য আমি একটু কোয়ালিটি একটা রিপোর্ট জেনারেট করলাম, কিন্তু পেশেন্টটা হেঁটে যাওয়ার সময়, মদ দেওয়ার সময় পানি ছিল, ওখানে কোনো সম্ভব ছিল না, পেশেন্টটা পড়ে গিয়ে তার হিপ ফ্র্যাকচার হলো বা হেড ইঞ্জুরি হলো, তাহলে আমার এই কোয়ালিটি রিপোর্টের আর কোনো ভ্যালু থাকবে না। সেজন্য এই তিনটা গ্রুপ অফ পিপলকে আমরা সবসময় সেফ রাখতে হবে কোয়ালিটি ইস্যুতে। সো কোয়ালিটির জন্য যেটা দরকার আমরা জানি, মোর দেন 70% ক্লিনিক্যাল ডিসিশন এখন যেটা হচ্ছে বেসড অন দ্য ল্যাবরেটরি রিপোর্টস। আগে যে জিনিসগুলো হয়তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে করতাম, যেমন অ্যাবডোমেনে অ্যাসাইটিস আছে, পানি আছে, সেটা এখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ইজিলি বুঝতে পারি, বা হার্টে কোনো সমস্যা থাকলে সেটা আমরা ইকো দিয়ে বুঝতে পারি, আগের মতো যদি বুঝতে পারি। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা 44,000 to 98,000 deaths per year related to medical errors and 8 leading cause of the death। এটা কোথায়? এটা হচ্ছে ইউএসএ। সো আমাদের এখানে এই ধরনের কোনো স্টাডি নেই, বাট এই জিনিসটা আমাদের দেশে আরো অনেক বেশি। আমি সিয়াটল টাইমসের একটা নিউজ স্টাডি 98,000 deaths each year are linked to medical mistake। একইভাবে ইসিআরআই, যেটা ইমার্জেন্সি কেয়ার রিসার্চ ইনস্টিটিউট, যারা সারা ওয়ার্ল্ডে সেফটি, তারপর কোয়ালিটি এবং কস্ট ইফেক্টিভনেস নিয়ে কাজ করে, তারা অ্যানুয়ালি রেগুলার বেসিসে রিপোর্ট জেনারেট করে, যেখানে দেখা যাচ্ছে হচ্ছে এস্টিমেটেড 12 মিলিয়ন আমেরিকাস এক্সপেরিয়েন্স এ ডায়াগনস্টিক এরর ইন প্রাইমারি কেয়ার সেটিং। এখন এটা হচ্ছে ক্যান রেজাল্ট ইন পেশেন্ট ডিস্ট্রেস, পোর আউটকামস এন্ড ডেথ। সো সারা ওয়ার্ল্ডে কিন্তু মেডিকেল এরর বা ডায়াগনস্টিক এররগুলো হচ্ছে, এবং এই ধরনের নিউজ আমরা সবসময় দেখি। তো আমার প্রেজেন্টেশনের কিওয়ার্ডসগুলো যদি আমরা দেখি, যে কথাগুলো বারবার আসবে, সেগুলো আমার কাছের প্রসেস রুট কজ অ্যানালাইসিস। রুট কজ অ্যানালাইসিসটা হচ্ছে এমন কোন একটা এরর হলো, সাপোজ সেই এররটা আমরা সবসময় যেটা করি কারেক্টিভ অ্যাকশনটা করি, কিন্তু আমরা কোনো প্রিভেন্টিভ অ্যাকশন দিই না। রুট কজটা হচ্ছে আমার ওটা রুটে গিয়ে মূল কজটা বের করে আনা, এবং এটার জন্য একটা কারেক্টিভ অ্যাকশন তো আমরা নিব, একটা প্রিভেন্টিভ অ্যাকশনও আমাদের নিতে হয়। যেমন আমি বলি ল্যাবে আমরা প্রত্যেকদিন কোয়ালিটি কন্ট্রোল করি, 2টা লেভেলের কোয়ালিটি কন্ট্রোল আমরা প্রত্যেকদিন রান করি। কোনো কারণে কোয়ালিটি যদি আউট হয়ে যায়, তখন আমরা কি করি, আমরা হয়তো ক্যালিব্রেশন করি বা অন্য কোনো সমস্যা আছে না। এই যে প্রত্যেকদিন আমরা কোয়ালিটি কন্ট্রোল করি, এটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। আর কোয়ালিটি যখন আউট হয়ে যায়, যখন আমরা ক্যালিব্রেশন করি, সেটাকে আমরা বলি হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন। সো এর মধ্যে আমাদের কোয়ালিটি আছে, কোয়ালিটি ইন্ডিকেটর, সাউন্ড লাইট, যেটা এরকম সিএলএসআই, ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। সারা ওয়ার্ল্ডে যত ল্যাব আছে, যত ধরনের ল্যাব আছে, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, সব ল্যাবের জন্য এরাই গাইডলাইনগুলো তৈরি করে। আর সেন্টার ফর ফ্লেবোটমি এডুকেশন, সেটা হচ্ছে প্রি অ্যানালাইটিক্স নিয়ে ওরা মোস্টলি কাজ করে। সেন্টার ফর ফ্লেবোটমি এডুকেশন, প্রি এক্সামিনেশন ফেজে যে সমস্ত এররগুলো হয়, সেগুলো আমরা কীভাবে প্রিভেন্ট করবো, সেগুলো সেন্টার ফর ফ্লেবোটমি এডুকেশন তাদের গাইডলাইন তৈরি করে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে টোটাল টেস্টিং ফেজ নিয়ে বা টোটাল টেস্টিং প্রসেস। টোটাল টেস্টিং প্রসেসটা হচ্ছে কি, একটা ল্যাব শুরু হচ্ছে কিভাবে। একটা ল্যাবে একটা পেশেন্ট আসে, পেশেন্ট আসার পর যে সমস্ত কর্পোরেট হসপিটাল আছে সেখানে আপনার রেজিস্ট্রেশনের ইস্যু থাকে, কিন্তু অন্যান্য জায়গায় হয়তো পেশেন্ট সরাসরি বিলিং এ চলে যাচ্ছে। এরপর বিল করার পর পেশেন্ট যাচ্ছে ফ্ল্যাবোটমি থেকে স্যাম্পল ট্রান্সফার হচ্ছে ল্যাবে। এই যে টোটাল প্রসেসটা, এটাকে আমরা বলি হচ্ছে টোটাল টেস্টিং প্রসেস অর টোটাল টেস্টিং ফেজ। এই ফেজটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি এক্সামিনেশন এন্ড পোস্ট এক্সামিনেশন। আজকে আমরা কথা বলবো প্রি এক্সামিনেশন ফেজ নিয়ে। আমি সবাই জেমস ওয়েস্টগার্ডকে চিনি।
জেমস ওয়েসগার্ড হচ্ছে অ্যানালাইটিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের যে বেসিস সেটাই তিনি জেমস ওয়েসগার্ড রুলের মাধ্যমে আমরা অলওয়েজ ইন্টারপ্রেট করি। জেমস ওয়েসগার্ড রুলের মাধ্যমে জেমস ওয়েসগার্ডের একটা কথা আছে, ইফ ইউ ক্যান নট মেজার কোয়ালিটি অ্যাট ইচ ফেজ ইউ ক্যান নট ম্যানেজ ইট। তাহলে প্রত্যেকটা ফেজেই আমাদের কোয়ালিটিটা ম্যানেজ করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রসেস ধরে আমাদের কোয়ালিটিটা ম্যানেজ করতে হবে। যেমন পেশেন্টের বিলিং, তাহলে বিলিং এ পেশেন্টের কি কি সমস্যা হচ্ছে সেটা আমাদের দেখতে হবে, আবার ওটা ম্যানেজ করতে হবে। এরপর স্যাম্পল ট্রান্সপোর্ট বা স্যাম্পল কালেকশনে কি সমস্যা হচ্ছে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে টোটাল টেস্টিং প্রসেস ফলো আমরা যেটা বলি। এবং এখানে যে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে প্রবলেম হলে, যেমন টেস্ট অর্ডারিং এর যদি প্রবলেম হয় তাহলে টোটাল প্রসেসটাই কিন্তু সমস্যা হয়ে যাবে। আবার পেশেন্ট প্রিপারেশনে যদি সমস্যা হয় টোটাল টেস্টিং প্রসেসে সমস্যা হয়ে যাবে। একইভাবে অ্যানালাইটিক্যালে কোনো সমস্যা হলে সেটাও আমার টোটাল রিপোর্টিং এর উপর ইমপ্যাক্ট করবে। আর এটা আমাদের একটা পেপার, আমার নাসিন এবং আমিন ভাইয়ের একটা পেপার, এটা 2015-16 সালে আমরা করি, যেটাতে আমরা দেখতে পাই টোটাল প্রি অ্যানালাইটিক্যালে টোটাল এরর হচ্ছে 42% এবং পোস্ট অ্যানালাইটিক্যালে হচ্ছে 44%, কিন্তু অ্যানালাইটিক্যালে এররটা রিলেটিভলি অনেক বেশি কম, অনলি 14%। এখন অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট চলে আসে, ইভেন এআই ইনস্ট্রুমেন্টের মধ্যে ইন্টিগ্রেটেড হচ্ছে, ফলে অ্যানালাইটিক্যালে এররটা অনেক বেশি কমে গেছে। এবং অ্যানালাইটিক্যালের জন্য আমাদের সেট টুলস আছে, যেটাকে আমরা বলি কি ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল, এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল, ক্যালিব্রেশন, এই জিনিসগুলো আমরা সেট টুলসের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। বাট প্রি অ্যানালাইটিক্যালে এই জিনিসটা সবসময় পসিবল হয় না। এবং সিএলআইএস এর কথা বললাম, তাদের একটা স্টাডি আছে সিএলআইএস এর, তাদের স্টাডিটা যেমন প্রি এক্সামিনেশন তারা 46 to 68%, অনেকটা আমাদের সাথে মিল আছে। তাহলে টোটাল প্রি এক্সামিনেশন আরো হচ্ছে সারা ওয়ার্ল্ড সেটা হচ্ছে 42 to 60%, এটা হিউজ। কিন্তু আমরা যদি প্রি এক্সামিনেশন বা প্রি অ্যানালাইটিক্যাল ফেজে কোনো কোয়ালিটি না করি তাহলে আমাদের বিশাল একটা এরর কিন্তু সবসময় থেকে যাবে। তাহলে ইম্পর্টেন্স অফ কোয়ালিটি কন্ট্রোল ইন প্রি এক্সামিনেশন ফেজ হচ্ছে প্রি এক্সামিনেশন ফেজটা নট অলওয়েজ ওভারসিন বাই দ্য ল্যাব। অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে, আমাদের ল্যাব এক জায়গায় থাকে, আমাদের ফ্ল্যাবোটমি থাকে অন্য জায়গায়, ফলে ল্যাব সবসময় কিন্তু ফ্ল্যাবোটমিটা কন্ট্রোল করতে পারে না। সেজন্য অবভিয়াসলি আমাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে আগে থেকেই আমাদের প্রি এক্সামিনেশন ফেজে ফ্ল্যাবোটমিটা আমাদের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। এরপর আছে আমি তো বললাম মোর দেন 60% এরর লেখা হচ্ছে, এটাও ইউজ। আর রুট কজ অ্যানালাইসিসটা খুব ডিফিকাল্ট, যে কোনো ধরনের এরর হলেই কিন্তু আমাদের, আমি বললাম রুট কজ অ্যানালাইসিস করতে হবে। প্রি এক্সামিনেশন ফেজে এই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট হয়, আমি পরে দেখাচ্ছি। সো প্রি এক্সামিনেশন ফেজ আমরা সবগুলোকে প্রি এক্সামিনেশন ইস্যু আর করবো না, সবগুলোকে আমরা প্রি এক্সামিনেশন ইস্যু হিসাবেই দেখবো। তাহলে আমরা টেস্ট অর্ডারে বড় হসপিটালগুলোতে পেশেন্ট রেজিস্ট্রেশন হয়, এটা একটা প্রসেস, এখানেও কিন্তু এরর হতে পারে। আমরা টেস্ট অর্ডারিং এর কি সমস্যা হতে পারে সেটা একটু দেখি। টেস্ট অর্ডারিং এর ক্ষেত্রে যে সমস্যাগুলো সবসময় আমরা ফেস করি তার মধ্যে একটা হচ্ছে সান্ডালাইট টেস্ট। কিছু টেস্ট আছে শুনতে একই রকম মনে হয়, যেমন প্রোলেকটিন, প্রোক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, অ্যারোবিক ব্লাড কালচার, অ্যানারোবিক ব্লাড কালচার, তারপর হচ্ছে 25 হাইড্রোক্সি এবং 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি। তো এইগুলো যদি আমরা টেলিফোনিক অর্ডার দেয়, কোনো কনসালটেন্ট ওভার ফোনে কোনো মেডিকেল অফিসারকে বলে যে তুমি এই পেশেন্টের জন্য একটা প্রোক্যালসিটোনিন অর্ডার করো, হয়তো সে শুনলো প্রোলেকটিন। তো এই ধরনের এররগুলো আমাদের হতে পারে। একেবারে ডুপ্লিকেট টেস্ট অর্ডার, একটা পেশেন্ট একই দিনে মেডিসিন কাজে হলো, এন্ডোক্রাইনোলজিস্ট কাজে হলো, দুইজনেই টিএসএস অর্ডার করলো এবং পেশেন্ট দুটার জন্য বিল করলো। তাহলে এই যে ডুপ্লিকেট টেস্ট অর্ডারটা হচ্ছে অহেতুক, পেশেন্টের কিন্তু একই দিনে দুটা টিএসএস এর দরকার নেই। সো সেই জিনিসগুলো আমাদের প্রিভেন্ট করতে হবে। এবং ট্রান্সক্রিপশন এরর, মিসইন্টারপ্রেটেড বা ভার্বাল অর্ডার হতে পারে। জেন্ডার স্পেসিফিক টেস্ট, কিছু টেস্ট আছে জেন্ডার স্পেসিফিক, সাপোজ মেল স্পেসিফিক বা ফিমেল স্পেসিফিক। সো সেই জিনিসগুলো আমাদের অনেক সমস্যা, যেমন ট্যাক্স অর্ডার করতে গিয়ে পিএস অর্ডার হয়ে যায় ফিমেলের জন্য, যেহেতু আমাদের টেস্ট যে ইলেকট্রনিক মেনুটা থাকে আলফাবেটিক্যাল অর্ডারে থাকে। তো ম্যাক্সিমাম সময় কনসালটেন্ট বা তার মেডিকেল অফিসার অর্ডার করতে গিয়ে হয়তো ফিমেলের জন্য ট্যাক্স অর্ডার করতে হলো, পিএস অর্ডার করে দিচ্ছে। ডুপ্লিকেট টেস্ট অর্ডারের একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা আমার আগে এই পেশেন্টের একই দিনে নেফ্রোলজিস্টের কাছে তারা লিপিড প্রোফাইল তিনি অর্ডার করেন এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তিনিও লিপিড প্রোফাইল অর্ডার করেন, এখন পেশেন্ট দুইটাই বিল করে এবং দুইটা টেস্ট করে ফেলে। তাহলে এটা হচ্ছে একটা প্রি অ্যানালাইটিক্যাল এরর এবং এটার জন্য ল্যাবকে অবশ্যই একটা ইনিশিয়েটিভ নিতে হবে। তাহলে এই এররটা যখন হলো, আমরা দেখলাম যে ডুপ্লিকেট টেস্ট অর্ডার হচ্ছে, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? প্রথমত আমরা একটা কারেক্টিভ অ্যাকশন কি, আমরা পেশেন্টকে ফোন করে বলতে পারি আপনি এসে একটা টেস্টের বিল
আপনার রিইমবার্স করে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে একটা কারেক্টিভ অ্যাকশন। কিন্তু আমি শুধু যদি কারেক্টিভ অ্যাকশন করি এই এররটা আবার হবে, সেজন্য আমার একটা প্রিভেন্টিভ অ্যাকশন লাগবে। সো তখন আমি যখন অ্যাপোলোতে ছিলাম, আমরা আইটির সাথে বসে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে এরকম, যদি ডুপ্লিকেট টেস্ট অর্ডার হয়, একটা পেশেন্টের যদি দুইজন কনসালটেন্ট একই রকম টেস্ট দেয়, তাহলে বিল করতে গেলে এই ধরনের একটা ইস্যু আসবে, একটা ড্রপ ডাউন মেনু আসবে যেখানে লিখে থাকবে অলরেডি পোস্টেড বাই অ্যাডমিন, পোস্টেড ডিটেল, এখন ডু ইউ উইশ টু কন্টিনিউ। যদি বলে হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বিলিং অফিসার কি করতে পারে, সে ট্যাবের সাথে কমিউনিকেট করতে পারে যে স্যার এই পেশেন্টের দুইটা টিএসএস অর্ডার হলো, ওইটাকে আমি বিল করবো কিনা। কারণ কিছু টেস্ট আছে যেগুলো হয়তো একই দিনে দুবারও রাখতে পারে, যেমন ব্লাড টেস্টও রাখতে পারে। যদি কারো হাইপোক্যালেমিয়া থাকে বা হাইপারক্যালেমিয়া থাকে, সেক্ষেত্রে হয়তো তাদের 6 বা 8 ঘন্টা একই দিনে 2 বা 3 বারও টেস্ট রাখতে পারে। সো সে ট্যাবের সাথে কমিউনিকেট করলে এই আরো কারণ, তাহলে আমাদের রুট কজ অ্যানালাইসিস করে আমরা তো কারেক্টিভ অ্যাকশন একটা নিলাম, এভাবে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন একই সাথে নিতে পারি। তাহলে প্রিভেন্টিভ অ্যাকশনটা নিলে কি হবে, এই এররটা আর হবে না। একইভাবে জেন্ডার স্পেসিফিক টেস্টের ক্ষেত্রে, যেমন এগুলো হচ্ছে মেল স্পেসিফিক পিএসএফ, পিএসএস, সিমেন অ্যানালাইসিস টেস্টোস্টেরন লেভেলস, আর ফিমেলের জন্য হচ্ছে বিটা সিজাস, প্যাপ স্মিয়ার, এইচপিভি, এমএইচ এগুলা। এই জিনিসগুলো সমস্যা কজ কি, জেন্ডার স্পেসিফিক টেস্টের জন্য একটা হচ্ছে অর্ডারিং এরর হতে পারে, আর একটা আইডেন্টিফিকেশন এরর হতে পারে। অর্ডারিং এররটা কেমন, যেমন এটা দেখা যাচ্ছে আইভিএফ কনসালটেন্ট, এটা ফিমেল পেশেন্টের জন্য পিএস অর্ডার করা হয়, হয়তো উনি প্যাক্স অর্ডার করতে গিয়ে পিএস অর্ডার করে ফেললো, ইউজুয়ালি ফিমেল পেশেন্টের জন্য পিএস লাগে না। একইভাবে ইউরোলজিস্টের কাছে যাওয়ার পর পিএস এর প্রোফাইল ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, এই পেশেন্টের ওয়াইফ হচ্ছে জাপানিজ এবং তারা দুজনেই অ্যাপোলোকে রেজিস্ট্রেশন করে তারা বাসায় চলে যায়। তো এই ভদ্রলোক তার পিএস এ টেস্ট করার সময় যখন আমার কোনো একদিন অ্যাপোলোতে আসে, তখন উনি ভুল করে ওনার ওয়াইফের রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসে। এমন উনি বিলিং অফিসার পেলে, বিলিং অফিসার কিছু না দেখে ওই নামে তার জন্য পিএস এর টেস্ট অর্ডার করে দেয়। এবং স্যাম্পল কালেকশনও কিন্তু তারা প্রপারলি আইডেন্টিফাই করতে পারে না পেশেন্টকে, যে এটা পিএস এর টেস্ট। ফিমেল নাম যেহেতু জাপানি ছিল, ওনার নামটা একটু অন্যরকম থাকাতে ওরাও বুঝতে পারে নাই। এবং আমাদের কাছে যখন স্যাম্পল আসে তখন আমরা বুঝতে পারি যে একটা ফিমেল পেশেন্ট, তার পিএসএ অর্ডার। আমরা আবার ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি, কমিউনিকেট করাবো, তাকে আবার আসতে বলি এবং নতুন করে তাকে বিল করতে হয়। যেহেতু স্যাম্পলটা ওনারই ছিল, ওই স্যাম্পল থেকে আমরা টেস্ট করতেই পারি। সো এটাও একটা প্রি এক্সামিনেশন বা প্রি অ্যানালাইটিক্যাল এরর, এটাকেও আমাদের কি করতে হবে, প্রিভেন্ট করতে হবে ডুপ্লিকেট টেস্ট অর্ডার। তো জেন্ডার স্পেসিফিক টেস্ট অর্ডারের জন্য আমরা যে প্রিভেন্টিভ অ্যাকশনের জন্য আমরা কি করি, আমরা আবার আইটির সাথে বসে আমরা যেটা করি, সিস্টেমে আমরা এমন করে দিতে কিছু জেন্ডার স্পেসিফিক টেস্ট কিন্তু অল্প, মেল ফিমেল হয়তো 10-12টা করে টেস্ট থাকবে। তখন আমরা আইটির মাধ্যমে যেটা করি যে কোনো জেন্ডার স্পেসিফিক টেস্ট যদি উল্টা হয়, যেমন ফিমেলের যদি পিয়াস আসে, সিস্টেম সেটা নিবে না, এই ধরনের একটা ড্রপ ডাউন মেনু আসবে, তাহলে এই এররটা আর হবে না। এরপরে হচ্ছে পেশেন্ট আইডেন্টিফিকেশন, এটা একটা ইম্পর্টেন্ট প্রি অ্যানালাইটিক্যাল বা প্রি এক্সামিনেশন ইস্যু। আমাদের লেফট সাইডে যে জিনিসগুলো আছে আমরা এগুলোকে বলে হচ্ছে রেগুলেটরি বডি। আমাদের দেশে কিন্তু ল্যাবের জন্য কোনো রেগুলেটরি বডি নাই। যেমন ইউএসএ তে ক্লিয়া আছে, ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইমপ্রুভমেন্ট অ্যামেন্ডমেন্ট 1988, এটা বিল পাস করে, ফেডারেল বিল পাস করে তারা ক্লিয়াটা ফর্ম করে। জার্মানিতে রিলিবেক আছে, রাশিয়াতে পিসিটি, অস্ট্রেলিয়াতে নাটা আছে, ভারতে আছে এনএবিএল, চায়নাতে আছে বোস। তো এগুলো সব হচ্ছে রেগুলেটরি বডি। আর ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্রেডিটেশন বডি, ক্যাপ, জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বা এনএবিএল। সো পেশেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন বডি এবং রেগুলেটরি বডি তারা একই ধরনের পলিসি ফলো করে, যেটা বলা হয় পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে দুইটা আইডেন্টিফায়ার্স, অলওয়েজ দুইটা আইডেন্টিফায়ার্স আমাকে ইউজ করতে হবে পেশেন্ট আইডেন্টিফিকেশনের জন্য। এটা ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি বোর্ড জেসিআই এর তাদের 1 নাম্বার ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি বোর্ড যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফাই পেশেন্ট কারেন্টলি বাই 2 আইডেন্টিফায়ার্স। তাহলে আমরা 2 আইডেন্টিফায়ার্স গুলো কি করি, একটা হচ্ছে ইউনিক নাম্বার, যদি রেজিস্ট্রেশনের ইস্যু থাকে পেশেন্টের তাহলে আমরা ইউনিক নাম্বার দিয়ে একটা আইডেন্টিফায়ার আমরা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে পেশেন্টের নাম, বাইরে অনেক ক্ষেত্রে ডেট অফ বার্থ ইউজ করে, নাম ইউজ করে, অনেকভাবে আমি 2 আইডেন্টিফায়ার্স ইউজ করতে পারি। তখন এই পেশেন্টের ক্ষেত্রে এমআরএন, মেডিকেল রেকর্ড নাম্বার আর ইউএইচআইডি, ইউনিক হসপিটাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন সব আমরা ক্রিয়েট করি। এটা হচ্ছে একটা পেশেন্টের জন্য একটা নাম্বারে থাকবে। এই পেশেন্ট যতবার আমার ফ্যাসিলিটি বা আমার অর্গানাইজেশনে আসবে ততবারে এই নাম্বারটাই তার জন্য হবে এবং তার নামটা থাকবে, একই সাথে বারকোড থাকবে যেটা আমরা হাতে ব্যান্ড হিসাবে ইউজ করি।
এটাকে আমরা বলি হচ্ছে প্রপার পজিটিভ পেশেন্ট আইডেন্টিফিকেশন। সো আমরা এটাকে বলি হচ্ছে প্রপার পজিটিভ পেশেন্ট আইডেন্টিফিকেশন। এটার জন্য ফ্ল্যাবোটমিস্টের টাইম লাগে মাত্র 10 সেকেন্ড। আমরা স্যাম্পল কালেকশন একদম শেষ করার পর পেশেন্টের টিউবের সাথে তার হাতে যে ব্যান্ড থাকবে সেটার সাথে তার একবার তার আইডেন্টিফিকেশনটা মিলিয়ে নেওয়া, যেটা হচ্ছে আইডি এবং নাম মিলিয়ে। তো এটা আমাদের আগের ফ্যাসিলিটিতে আমরা এই ধরনের একটা রিস্ট ব্যান্ড দিই, পেশেন্টকে ইউএইচএন নাম্বার থাকে এবং একটা ফটো আইডি দিই। ফটো প্লাস আমরা থার্ড আইডেন্টিফায়ার হিসেবে আমরা ইউজ করতে পারি। সো সবসময় আমাদের পেশেন্টকে দিই নাম এবং ইউএইচএন নাম্বার চেক করতে হবে। এবং আইডিটা আমরা বলি হচ্ছে সেবা গ্রহণের ক্ষেত্রে আইডি ব্যান করা আবশ্যক, কারণ সেবা গ্রহণ মানে কি শুধু টেস্টটা। আমরা অনেকগুলোর ক্ষেত্রে পেশেন্ট আইডেন্টিফিকেশন রাখি, যেমন হচ্ছে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, আমাকে অবশ্যই পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সফারিং পেশেন্ট মানে কি, পেশেন্ট হয়তো ওয়ার্ডে আছে, সেখান থেকে রেডিওলজিতে যাবে সিটি স্ক্যান করতে, তাহলে পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে। এমআরআই করতে যাবে আইডেন্টিফাই করতে হবে, কেমোথেরাপি নিতে যাবে আইডেন্টিফাই করতে হবে। বিফোর ক্যারিং আউট এনি ইনভেস্টিগেশন সেটা আমরা জানি। আবার এনি সার্ভিস প্রোভাইডেড টু দ্য পেশেন্ট, এনি সার্ভিস বলতে যে সমস্ত ফ্যাসিলিটি থেকে ফুড সার্ভ করা হয়। সাপোজ কোনো পেশেন্টকে আমি ফুড সার্ভ করি, তার একটা পেশেন্ট ওটি থেকে আসলো, পেশেন্টটা হাইলি ডায়াবেটিক, আমি তাকে ফুড সার্ভ করলাম, নন ডায়াবেটিক ফুডটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমি আইডেন্টিফাই করি না পেশেন্টকে। এবং সেক্ষেত্রে পেশেন্টের সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে, এবং সার্জিক্যাল সাইট ইনফেকশন হলে সে লম্বা সময় ধরে হসপিটালে আবার থাকতে হতো। সো সিম্পল ফুড থেকে কিন্তু এই জিনিসটা হতে পারে। সেজন্য পেশেন্টকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আমার যখন আমি ফুড সার্ভ করব। এছাড়া বিভিন্ন আরো ইস্যু আছে। আমরা আইসিইউতে আমরা যখন পেশেন্টকে ব্রিফ করি, তখন পেশেন্টের অ্যাটেন্ডেন্স যখন ব্রিফ করি, তখন কিন্তু পেশেন্ট আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় একই নামে দুইটা পেশেন্ট থাকতে পারে আইসিইউতে, তখন যিনি ব্রিফ করবেন কনসালটেন্ট, তিনি বের হয়ে বললেন আনোয়ার হোসেনের লোক কে আছেন, আনোয়ার হোসেনের লোক আসলো, এবং পেশেন্টকে বললো আপনার পেশেন্ট খুব ভালো আছে, আমরা সন্ধ্যায় কেবিন বা এইচডিউতে দিয়ে দিব। আমার সন্ধ্যায় পেশেন্ট মারা গেল। বেসিক্যালি দেখা গেলো দুইটা পেশেন্ট আছে, আনোয়ার হোসেন একটা খারাপ ছিল একটা ভালো, এবং উনি যে পেশেন্টকে ব্রিফ করলো সেটা হচ্ছে যে খারাপ পেশেন্ট ছিল, বাট লোকটা ছিল উনি মনে করছেন সেটা ভালো যে পেশেন্ট, তার পেশেন্ট। সেজন্য অ্যাপ্রোপ্রিয়েটলি পেশেন্ট আইডেন্টিফিকেশনটা খুবই দরকার। So what not to do? Do not identify patient with group number. আমরা কখনো ব্যাড নাম্বার এবং গ্রুপ নাম্বার দিয়ে পেশেন্ট আইডেন্টিফাই করব না। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো টলারেন্স। আমার কিন্তু হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল নাম্বার অফ দ্য মিস লেভেল স্যাম্পল পার পারসন পার মান্থ, এটা একটাও করা যাবে না। কেউ যদি কোনো ফ্ল্যাবোটমিস্ট যদি বলে আমি সারা বছর খুব ভালো কাজ করছি, বাট আমরা এটা প্রথম ভুল, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। সেজন্য আমাদের সবসময় মিস লেভেল বা মিস আইডেন্টিফিকেশন করার জন্য সবসময় জিরো টলারেন্স ফলো করতে হবে, এবং সেটার জন্য ট্রেনিং এর ব্যবস্থা রাখতে হবে। এবং নেভার ড্র ইফ দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি। এটা মানে হচ্ছে অনেক সময় ফ্ল্যাবোটমিস্টরা কি করে, পেশেন্ট মানি রিসিভ নিয়ে আসলো, তার ইউএইচআইডি বা এমআরএন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার লাস্ট ডিজিটটা সে বুঝতে পারছে না, এটা কি 4 হবে, 9 হবে না 0 হবে, সে তারপরে 0 বা 9 মনে করে নিয়ে ফেললো। সে জিনিসটা কখনোই করা যাবে না। যেটা করতে হবে, আমাকে কনফার্ম হতে হবে আমার লাস্ট ডিজিটটা কত, সেটা জেনেই আমাকে ব্লাডটা ড্র করতে হবে। এরপর আমরা আসলে পেশেন্ট প্রিপারেশন, আরেকটা ইম্পর্টেন্ট প্রি অ্যানালাইটিক্যাল ইস্যু, প্রি এক্সামিনেশন ইস্যু। তো পেশেন্টের প্রিপারেশনের জন্য আমাদের কি লাগে, অনেক সময় হচ্ছে ডায়েট রেস্ট্রিকশন লাগে। সে ফার্স্টিং ব্লাড সুগারের ক্ষেত্রে বা লিপিড প্রোফাইলের ক্ষেত্রে আমাদের ফাস্টিং, পেশেন্ট যে ফাস্টিং এ আছেন কিনা সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। তাহলে কি হয়, সাপোজ একটা পেশেন্ট ফাস্টিং ব্লাড সুগারের জন্য বিল করলো, কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টটা ছিল র্যান্ডম কন্ডিশনে, সে ভোরে উঠে কিন্তু চা বা বিস্কিট খেয়ে ফেললো। সে আসার পর আমার যে বিলিং অফিসার সেও জিজ্ঞাসা করলো না, এবং যেখানে ব্লাড দিতে গেলো সেও জিজ্ঞাসা করলো না উনি কত ঘন্টায় ফাস্টিং আছেন বা উনি শেষ কবে খেয়েছেন, এটা জিজ্ঞাসা না করে তার বিল হয়ে গেল, তার স্যাম্পল কালেক্ট করলো এবং স্যাম্পল রেজাল্ট আসলো 7.4। অ্যাকচুয়ালি এটা হচ্ছে র্যান্ডম। তো 7.4টা কি, এটা ফাস্টিং এর জন্য ডায়াবেটিক, বাট র্যান্ডমের জন্য কোয়াইট নর্মাল। তো ডক্টরের কাছে 7.4 নিয়ে যখন যাবেন, ডক্টর কি করবেন, আননেসেসারি ফার্দার কিছু টেস্টিং করবেন, যে তার লিপিড প্রোভাইড করাবে, হিমোগ্লোবিন A1C বা ক্রিয়েটিন করাবে। তো এই জিনিসগুলো যেন আমাদের যে প্রিপারেশন পেশেন্ট নেবে, এটারও রেসপন্সিবিলিটি কার, এটারও রেসপন্সিবিলিটি ল্যাবের। ল্যাব কিভাবে ম্যানেজ করবে একটা পেশেন্টের প্রিপারেশন আছে কি নাই, সেটার জন্য ল্যাবের কিছু প্রসেস এবং পলিসি থাকতে হবে। যেমন টাইম রেস্ট্রিকশন আছে, যেমন সিনাম কর্টিসল AM PM ভ্যালু আমরা করি, পেশেন্টকে বলা হলো, ডক্টর অ্যাডভাইস করলো AM ভ্যালু,
সকাল 8টা বা 9টা বা 10টার মধ্যে দিয়ে দিবে, কিন্তু পেশেন্ট আসলে বিকাল 4টার দিকে, আবার সেটা এম ভ্যালু হিসেবে নেবে, কিন্তু এম ভ্যালু কর্টিসলটা পিএম ভ্যালু কর্টিসল এম ভ্যালু চেয়ে অর্ধেক লেভেল আসবে। আমি রেফারেন্স ভ্যালু ইউজ করবো তখন এ লেভেল। তারপর প্রজেস্টেরন এবং এফএসএস এর ক্ষেত্রে একই, ড্রাগ রেস্ট্রিকশনের ইস্যু থাকবে। তারপর অ্যালডোস্টেরন র্যানিং এবং এটা হচ্ছে প্রসার রেস্ট্রিকশন। কিছু কিছু টেস্ট আছে যেগুলো প্রসার সেনসিটিভ, যেমন অ্যালবুমিন। অ্যালবুমিন যদি আমি বসে ব্লাড দিই আমার 10 to 15% রেজাল্ট কিন্তু কম আসবে। আবার যদি আমি শো অবস্থায় ব্লাড দিই 10 to 15% রেজাল্ট কম আসবে, বসে ব্লাড দিলে কিন্তু আমার নর্মাল লাগবে। সেক্ষেত্রে প্রসার সেনসিটিভ যে প্যারামিটারগুলো আছে সেগুলোর জন্য আমাকে সিটিং বা লাইং দুটারই রেফারেন্স ভ্যালু ইউজ করা উচিত। আমি দেখাচ্ছি, যেমন এগুলো হচ্ছে প্রসার সেনসিটিভ প্যারামিটার, যেমন র্যানিন এবং হাইলি ভেরি হাই সেনসিটিভ এটা। তাহলে এটার জন্য আমার যদি বসা অবস্থায় রেফারেন্স ভ্যালু কত হবে, শো অবস্থায় রেফারেন্স ভ্যালু কত হবে সেটা আমরা ইউজ করতে পারি। অ্যালবুমিন টোটাল করি, তারপর হচ্ছে ক্যাটাকোলামিন, এগুলো হচ্ছে প্রসার সেনসিটিভ। তাহলে আমরা যদি রিপোর্টে অ্যালবুমিনের ক্ষেত্রে যেমন রিকাম্বিনেন্টাল এবং অ্যাম্বুলটারিয়াল এভাবে আমরা রেফারেন্স ভ্যালুটা দিয়ে দিচ্ছি, তাহলে কনসালটেন্ট সেভাবে ইন্টারপ্রেট করতে পারবে রেজাল্টটা যে উনি কি শো অবস্থায় নাকি ব্লাড বসা অবস্থায় ব্লাড দিয়েছে। তাহলে পেশেন্টের প্রিপারেশনের জন্য হসপিটাল বা ফ্যাসিলিটি বা অর্গানাইজেশন কি ব্যবস্থা নিতে পারে, একটা হচ্ছে সিস্টেমে তারা এইভাবে রাখতে পারে যে প্রত্যেকটা টেস্টের জন্য কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। একইভাবে কনসালটেশন সামারিকে সেখানেও থাকতে পারে প্রিপারেশনটা এইভাবে। বিলিং যে আমরা শিট করি, আমরা রিসিভ মানি রিসিভ যেটাকে বলি, সেখানে কিন্তু আমার টার্নারাউন্ড টাইম এখন যদি কোনো পেশেন্টের প্রিপারেশন থাকে সেটা আমরা এভাবে দিয়ে দিতে পারি। তো যতগুলো ওয়ে আছে পেশেন্টকে জানানো, আমি সব ওয়েতে পেশেন্টকে জানানোর চেষ্টা করবো তার প্রিপারেশন আছে কি না সেটা বোঝার চেষ্টা করবো। একেবারে বড় যে ইনস্ট্রাকশনগুলো আমার দরকার পড়ে যেমন ভিএমের ক্ষেত্রে, সেগুলো আমরা এভাবে বড় আকারে বাংলা এবং ইংলিশ দুইভাবে করতে পারি, এইভাবে প্রিপারেশনটা দিতে পারি। যেমন ক্লিন ক্যাচ মেডিস্ট্রিম ইউরিনের জন্য কালচারের জন্য রাখতে পারে, তাহলে তার জন্য আমরা এইভাবে পেশেন্টকে দিতে পারি। পেশেন্ট যখন বিল করতে আসবেন একই সাথে আমরা এই প্রিপারেশন শিক্ষা পেশেন্টকে দিয়ে দিতে পারি। এটা একটা টয়লেট, আমেরিকান একটা টয়লেট, একটা রেস্টুরেন্টের টয়লেট। তো তাদের মধ্যে পোস্টার দিয়ে তারা তাদের গাড়িতে কিভাবে খাওয়াটা সার্ভ করবে সেটা এখানে দেখাচ্ছেন। একইভাবে হসপিটালে আমরা কি করতে পারি, যদি ইউরিনের কোনো প্রিপারেশন থাকে এই ধরনের পোস্টার কিন্তু আমরা ডেডিকেটেড টয়লেটগুলোতে দিয়ে দিতে পারি, ফিমেল এবং মেলে। জাস্ট কয়েকটা পয়েন্টে আমরা লিখে দিতে পারি যে সে প্রিপারেশন, তাহলে পেশেন্ট ওখানে গেল এই জিনিসটা দেখবে। তাহলে বিভিন্ন ওয়েতে পেশেন্টের প্রিপারেশনটা আমরা পেশেন্টকে জানাতে পারি। আবার এটা হচ্ছে ল্যাবের রেসপন্সিবিলিটি, এবং এই প্রিপারেশনের জন্য যদি কোনো এরর হয় সেটা রেসপন্সিবিলিটি ল্যাবেরই হবে। এরপর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অর্ডার অফ ড্র। আমরা ল্যাবে ইউজুয়ালি 6টা কালারের টিউব ইউজ করি, 6টা টিউব আছে, রেড, ব্লু, গ্রিন, গ্রে, অনেকগুলো টিউব ইউজ করি। এই টিউবগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে হ্যাভাজার্ডলি নিতে পারবো না, আমাকে একটা অর্ডার অলওয়েজ ফলো করতে হবে। আমি যে সিআরএস এর কথা বললাম, ক্লিনিক্যাল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, তাদের কিন্তু একটা গাইডলাইন আছে কোন টিউবের পর কোন টিউব আমরা নিব। এটা হচ্ছে অর্ডার অফ ড্র গাইডলাইন। যদি কালচার থাকে, তারপরে যদি কোয়াগুলেশন টেস্ট থাকে, তাহলে প্রথমে আমাকে কালচার নিতে হবে, তারপর আমাকে লাইট ব্লু টপটা নিতে হবে যেটা দিয়ে আমরা কোয়াগুলেশন টেস্ট করি। একইভাবে সময় শেষে আমাকে নিতে হবে সুগার টিউবটা, গ্রে টপটা, কারণ প্রত্যেকটা টিউবে আলাদা আলাদা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। আমি যদি হ্যাভাজার্ড নিই অ্যান্টিকোয়াগুলেন্ট করে একটা সাথে একটা কন্টামিনেশন হয়ে আমার ব্লু টিউবটা হচ্ছে কোয়াগুলেশন টিউবটা হচ্ছে সবচেয়ে নটোরিয়াস টিউব। যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট কন্টামিনেশন হলে কিন্তু আমার রেজাল্ট বা আমার আইএনআর ঠিক আছে। সাপোজ একটা পেশেন্টের হ্যাপারিন সাপ্লিমেন্ট হ্যাপারিন ট্রিটমেন্টটা আছে, তার প্রথম দিন টাইম করালো, তার প্রথম দিন টাইম আসলো হচ্ছে 1.0। তাহলে প্রথম দিন টাইম যখন 1.0 আসলো, ডক্টর মনে করলো তাকে তার অ্যান্টিকোয়াগুলেন্টটা একটু বাড়াতে হবে। তার অ্যাকচুয়াল প্রথম দিন টাইম হয়তো 1.7, 1.8 বা 2, এমন ডক্টরটা যেটা চায়। ডক্টর যখন তাকে হ্যাপারিনের ডোজটা বাড়িয়ে দিল, সে বাসায় গেল, তার সেরেব্রাল হ্যামারেজ হয়ে গেল। আমরা এ ধরনের কিন্তু অহরহ হচ্ছে সিম্পলি আমি অর্ডার অফ ড্রটা ফলো না করার জন্য। যে কোনো ধরনের কন্টামিনেশন এই ধরনের রেজাল্ট আসতে পারে। সো আমাকে অলওয়েজ অর্ডার অফ ড্রটা ফলো করতে হবে। এবং আমাদের এই অর্ডার অফ ড্রটা ফলো করবে কি, এই অর্ডার অফ ড্রটা ফলো করবে ফ্লেবোটমি যারা ব্লাড কালেক্ট করে বা নার্সরা যদি সিস্টাররা ফলো করে, তাহলে তাদেরকে আমাদেরকে ট্রেন আপ করতে হবে কীভাবে। এখন এটা বিভিন্ন ওয়েতে আমরা করতে পারি। আমরা মেডিকেল কলেজে পড়ার সময় আঠারি বা নার্ভের ব্রাঞ্চ মনে রাখার জন্য কবিতা পড়ি, এটা মেমোরি জগার আমরা কীভাবে বলি, স্টপ লাইট রেড, গ্রিন লাইট গো, এটা এভাবে মনে রাখা যায়। বাইরে এভাবে মনে রাখে। অনেক সময় বিশেষ করে ইউএসএতে তারা কলমের মধ্যে অর্ডার অফ ড্র একটা স্টিকার লাগিয়ে দেয়, যাতে একটা ব্লাড কালেকশনের সময় এই জিনিসটা সে মেমোরাইজ করতে পারে।
একইভাবে তার আইডি কার্ডের পিছনে আমরা অর্ডার অফ ড্র সেট করতে পারি। পরবর্তী থাকা অবস্থায় আমরা একটা পোস্টার রেডি করি, সেটা অর্ডার অফ ড্র। যেখানে যেখানে ব্লাড কালেক্ট হবে সেই সব জায়গায় আমরা আইসিইউ, এমার্জেন্সি, ফ্লেবোটমি বা যেখানে হয় সেখানে এই ধরনের পোস্টারটাও আমরা দিয়ে দিতে পারি। এখন আমি একটা অর্ডার অফ ড্র ট্রে ডিজাইন করি, যখন একটা বলতেছিলাম এটা অর্ডার অফ ড্র ট্রে। এখানে ইচ্ছা করলে এটা দিয়ে সবচেয়ে ইজিলি আমরা ব্লাডগুলো অর্ডার অফ ড্র ফলো করতে পারি। জাস্ট টিউবগুলো কালার ওয়াইজ বসিয়ে দিলে আমি অর্ডার অফ ড্র এটা করে নিতে পারি। তো অর্ডার অফ ড্র ট্রেটা আমি সেন্টার ফর ফ্লেবোটমি এডুকেশনে ওদের কাছে পাঠাই। পাঠানোর পর ওরা এটা রিকগনাইজ করে। ডক্টর ডেনিস আর্মস ছিল তখনকার ডিরেক্টর অফ দ্য সেন্টার ফর ফ্লেবোটমি এডুকেশন, যারা প্রি অ্যানালাইটিক্স নিয়ে কাজ করে। তার যেমন ওনার অনেকগুলো বই আছে, প্রায় 30-40টা বই আছে। তার একটা বই হচ্ছে দ্য ল্যাব ফর আনসার টু। এটাকে বলা হয় হচ্ছে ফ্লেবোটমিস্টদের জন্য বাইবেল। তারা এখানে এভরিথিং আছে, প্রি অ্যানালাইটিক্স এর সব কোয়েশ্চেন আনসার ওয়াইজ এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এটা তো গেলে একভাবে। আরেকভাবে আমি কিভাবে অর্ডার অফ ড্রটা ফলো করতে পারি, আমি আইটির মাধ্যমে অর্ডার অফ ড্রটা ফলো করতে পারি। সেটা কিভাবে, আমি যদি পেশেন্ট যখন মানি রিসিট নিয়ে ফ্লেবোটমিতে আসবে তখন মানি রিসিটের যে বারকোড থাকবে সেটা যদি আমরা স্ক্যান করি তাহলে টেস্ট ওয়াইজ আমার অর্ডার অফ ড্রটা কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাবে। এটা আমরা ইচ্ছা করলে আইটি দিয়েও আমরা করতে পারি। তাহলে কোন টিউবের পর কোন টিউব দিবে আমরা ফ্লেবোটমিস্ট সেটা স্ক্রিন দেখেও বুঝতে পারি। আমরা স্পেসিমেন কালেকশনে সো স্পেসিমেন কালেকশন করেন হচ্ছে ফ্লেবোটমি স্যার। তাহলে আমরা ফ্লেবোটমি স্টেশনের ইস্যু আমাদের থাকবে। আমাদের দেখতে হবে ইজ ইউর ড্র স্টেশন ডিজাইন ফর সেফটি। এটা সবসময় আমাদের সেফটিটা আমাদের দেখতে হবে। সেফটির মধ্যে যেমন সিআরএস এর গাইডলাইন যেটা আছে, রিকোয়ারমেন্ট ফর রিকমেন্ডেশন ফর ড্র স্টেশন স্ট্যান্ডার্ড জিপি 41A7 যেটা আছে, এখানে কিছু গাইডলাইন আছে। যেমন চেয়ারটা কেমন হবে, চেয়ারের মধ্যে অবশ্যই আর্ম রেস্ট থাকতে হবে, রিক্লাইনিং চেয়ার হতে হবে। যে সমস্ত পেশেন্ট বাচ্চা আসবে তারা শুয়ে ব্লাড দিবে বা আনকনসাস পেশেন্ট যদি শুয়ে ব্লাড দেয় তাদের জন্য রিক্লাইনিং চেয়ার থাকতে হবে। তারপর লেআউট, স্কুইজ টয়েস, বিং ওয়েল স্টক, আমার সব ধরনের টিউব আমার থাকতে হবে। শার্প কন্টেনারের জন্য আলাদা শার্প কন্টেনার থাকতে হবে, শার্প ডিসপোজালের জন্য। কল বাটন থাকতে হবে, কোনো ধরনের যদি কোনো দরকার পড়ে আমি যাতে কল বাটনে হেল্প নিতে পারি। তারপর হচ্ছে ক্লিন ওয়েল প্লেস, সিঙ্ক ফর হ্যান্ড ওয়াশিং, হাউসকিপিং অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। আমাদের কনফিডেন্সিয়ালিটির ইস্যুটা কিন্তু আমরা সবসময় ইম্পর্টেন্ট দিই না, এটা খুবই দরকার। কনফিডেন্সিয়ালিটি ইস্যুটা আমার বাইরে কিন্তু কনফিডেন্সিয়াল ইস্যুটা খুব ওরা ইম্পর্টেন্ট। যেমন প্রিন্সেস অফ ওয়েলসের লন্ডন হসপিটালে, লন্ডন ক্লিনিকে যে তার স্টাফগুলো তার রিপোর্ট বা প্রাইভেট রেকর্ডগুলো দেখা যায়, এটা নিয়ে কিন্তু ইংল্যান্ডে খুব হইচই হয়। এখন তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে। একটা আনম্যারিড ফিমেল বিটা এক্সচেঞ্জ করাবে, সেটা অন্য কেউ কিন্তু পাশে কেউ জানতে পারবেন। কেউ আপনার কাছে এইচআইভি টেস্ট করাবে, সেটা অন্য পেশেন্ট বা অন্য কেউ এটা জানা রাইট রাখেন। সেজন্য আমাদের কনফিডেন্সিয়ালিটিটা খুব ইস্যু। তো একটা আইডিয়াল ড্র স্টেশন যেভাবে হওয়া উচিত এই ধরনের। এখন চেয়ারটা হয়তো হবে 3টা আর্মরেস্ট থাকলে সবচেয়ে ভালো। ইউজুয়ালি 2টা আর্মরেস্ট অবশ্যই থাকতে হবে, কারণ 2.5 to 5% পেশেন্ট যেটা হচ্ছে পাস আউট করে ডিউরিং ফ্লেবোটমি। যে কোনো আমরা যদি এক্সাম টেবিলের উপরে বসিয়ে পেশেন্টকে স্যাম্পল নেই, সে যে কোনো সময় কিন্তু পাস আউট করে পরে গিয়ে হেড ইঞ্জুরি বা তার স্পাইনাল ইঞ্জুরি হতে পারে। সেজন্য আমাকে অবশ্যই চেয়ারে বসিয়ে ব্লাড নিতে হবে এবং 2টা আর সবচেয়ে ভালো হয় 3টা আর্মরেস্ট থাকতে হবে। এবং তো কনফিডেন্সিয়ালিটির জন্য প্রত্যেকটা স্টেশন আলাদা আলাদা হতে হবে যাতে কনফিডেন্সিয়ালিটি মেনটেন হয়। তো স্যাম্পল কালেকশন গোলটা কি, এনশিওর প্লাজমা ভ্যালিডিটি। এটা একটা মিনিমাইজ ট্রমা টু পেশেন্ট। স্যাম্পল কালেকশনের সময় আমরা কিন্তু পেশেন্টকে অনেক ট্রমা করি, তার হেমাটোমা হতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে, টেন্ডন ইঞ্জুরি হতে পারে, মিনিমাইজ পটেনশিয়াল ফর ফ্লেবোটমি ইঞ্জুরি, ফ্লেবোটমিও নিজে ইঞ্জুরি হতে পারে, তার নিডল প্রিক হতে পারে। একটা পেশেন্টের এইচআইভি পজিটিভ বা হেপাটাইটিস পজিটিভ, সে যদি তার নিডল প্রিক ইঞ্জুরি হয় তাহলে সেটা হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য নিডল প্রিক যাতে না হয় সেটাও আমাদের নজর রাখতে হবে। এবং রিডিউস রি কালেকশন। সো 5টা কি স্টেপ হচ্ছে কালেকশনের। একটা হচ্ছে প্রথমে হচ্ছে টিউব হাতে নিয়ে আমাকে অ্যাডিটিভগুলো ভেরিফাই করতে হবে। ডেট আমার সাইড হচ্ছে প্রিন্ট লক, ফিল ভলিউম। প্রত্যেকটা টিউবের একটা ফিল ভলিউম থাকে, অ্যারো দিয়ে যেটা দেখানো। এই ফিল ভলিউম আর 90% আমাকে ব্লাড নিতে হবে। এটা যদি আন্ডার ফিল হয় আমার রেজাল্ট ঠিক আসবে না। তারপর হচ্ছে ইনভার্টিং অ্যান্ড মিক্সিং। যেহেতু প্রত্যেকটা টিউবের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, আমাকে
মিক্স করতে হবে প্রত্যেকটা টিউব আলাদাভাবে। এটা কিভাবে করি আমরা 180 ডিগ্রি টার্ন ডাউন এন্ড 180 ডিগ্রি টার্ন আপ, এটা করলে একবার হয়, এভাবে 5 বার 8 থেকে 10 বার বিভিন্নভাবে আমরা মিক্সিং করতে হবে। লেভেল দ্য টিউব উইথ বারকোড। এখন কোয়েশ্চেন হচ্ছে বারকোডটা আমি যে লেভেল করব সেটা কি স্যাম্পল কালেকশনের আগে বারকোড লাগাবো নাকি স্যাম্পল কালেকশনের পরে আমি বারকোড লাগাবো, সেটা নিয়ে অনেক ডিবেট আছে। বাট সিআরএস এর গাইডলাইন, ল্যাবস যে গাইডলাইন সেখানে বলা বলে স্যাম্পল কালেকশনের পরে বারকোড লাগাতে হবে। বারকোড লাগায় পেশেন্ট থাকা অবস্থায় আরেকবার পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটাকে বললাম প্রপার পজিটিভ পেশেন্ট আইডেন্টিফিকেশন, সেই জিনিসটা করতে হবে যেটা 5 নম্বরে আছে। সো যেমন এই ছবিটাতে রং কি স্যাম্পল কালেকশনের আগে সে বারকোড স্টিক করবে, এটা কিন্তু করা যাবে না। আর এটা হচ্ছে সিআরএস এর গাইডলাইন, যেটা রিকমেন্ডেড গাইডলাইন। তারা বলেন কি হচ্ছে স্পেসিমেন ইজ কালেক্টেড, স্পেসিমেন ইজ লেভেল। তার মানে হচ্ছে আগে আমি একটা স্পেসিমেন নিতে হবে, তারপরে আমি বারকোড লাগাবো। So is there a level on your sample? প্রথমে আমার লেভেল চেক করতে হবে, লেভেল স্যাম্পল আসার পরে এরপর হচ্ছে ডিকিউ কনফার্ম পজিটিভ পেশেন্ট আইডেন্টিফিকেশন। এই দুটো জিনিস মাস্ট আমাকে করতে হবে। তারপর যে সমস্ত কারণে ফল্টি কানেকশনের জন্য রেজাল্ট ভুল আসতে পারে তার একটা হচ্ছে আইভি ইনফিউশন থেকে। নার্স অনেক সময় ড্র করার সময় একটা স্যালাইনের হাত থেকে দেখা যাচ্ছে স্যাম্পল নিয়ে ফেলবে, এই পেশেন্টের ডাইলিউশনের এফেক্ট হতে গেলে পটাশিয়াম অনেক কম আসবে, তারপর ট্রু পটাশিয়াম হতে দেখা যাচ্ছে 5 এবং স্যাম্পল ডাইলিউট হয়ে যাবে 2.1 বা 2 আসবে, কারণ ডক্টররা কি করবে তাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিবে। সেজন্য আইভি ইনফিউশন থেকে কখনো ব্লাড নেওয়া যাবে না। এরপর হচ্ছে কন্টামিনেটেড রং টিউব। এটাকে আমি রিয়েল লাইফ জিনিসটাকে, এটা হচ্ছে আমার আগের ফ্যাসিলিটিতে একটা বাচ্চা পেশেন্ট যার 9 মাস বয়স, তার পটাশিয়াম আসা হচ্ছে 29.07। এটা কোয়াইট ইম্পসিবল, নট কম্প্যাটেবল উইথ দ্য লাইফ। তখন আমরা যেটা করলাম আমরা একটা ফ্রেশ স্যাম্পল নিলাম পেশেন্টের কাছ থেকে, তো উইথ দ্য ফ্রেশ স্পেসিমেন রেজাল্ট আসলো 4.29। তাহলে এখন হচ্ছে আমাদের কাজটা কি, আমাদের কাছে এই যে একটা এরর হলো 29.7 আসলো, তাহলে এটাকে আমি 4.29 আসার পর আমি কি সিম্পলি রেজাল্টটা ছেড়ে দেবো? আমাকে এটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে, কেন 29 আসলো আগের স্যাম্পলে। সো রুট কজ অ্যানালাইসিস করার জন্য আমাদের যেটা করতে হবে, যে জিনিসটা আমরা রুট কজ অ্যানালাইসিস করি, রুট কজ অ্যানালাইসিসের জন্য দরকার পড়ে কি আমাদের নলেজ দরকার পড়বে, আমাদের লজিক দরকার পড়বে, আমাদের প্রফেশনাল জাজমেন্ট দরকার পড়বে। প্রফেশনাল জাজমেন্টটা কি? প্রফেশনাল জাজমেন্টটা হচ্ছে বইপত্রে নাই, কোনো জার্নালে আসে নাই, আমি লম্বা সময় ধরে আমার অভিজ্ঞতার বেসিসে যে জিনিসটা করবো সেটাই হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। যেমন আব্দুল্লাহ স্যার অনেক সময় ডেঙ্গি পেশেন্টদের স্টেরয়েড দেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু এটা হচ্ছে ওনার প্রফেশনাল জাজমেন্ট। উনি হয়তো সিপিসির প্যাটার্ন দেখেন, প্যাটার্ন দেখে ওনার মনে হয় যে হয়তো এরা স্টেরয়েড দিলে কাজ করবে, এবং সেই জিনিসটাই উনি করেন। এটাই হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। সো রুট কজ অ্যানালাইসিসের জন্য আমাদের প্রফেশনাল জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যে বাচ্চাটার পটাশিয়াম 29 আসলো, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে কোন কোন টিউবে পটাশিয়াম অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। একটা হচ্ছে গ্রে টিউবে পটাশিয়াম অক্সালেট থাকে, আর একটা হচ্ছে পার্পল টিউবে পটাশিয়াম বিডিকে থাকে। তাহলে এই দুটো টিউবের যে কোনো একটাতে কন্টামিনেশন হওয়ার পসিবিলিটি আছে। তাহলে কোনটা থেকে পসিবিলিটি? ইউজুয়ালি গ্রে টিউব থেকে আমরা সুগার টেস্ট করি, আর পার্পল টপ থেকে আমরা সিবিসি টেস্ট করি। তাহলে একটা 9 মাসের বাচ্চার ইউজুয়ালি সুগার টেস্ট করা খুব এসেনশিয়াল কিছু না, বা সুগার টেস্ট করলেও ওটা ওরা গ্লুকোমিটারে করে দেয়। তাহলে আমি গ্রে টিউবটা আপাতত বাদ কাটতে পারি, আমি পার্পল টিউব নিয়ে কথা বলতে পারি। তাহলে পার্পল টিউবে যে কন্টামিনেশন হলো সেটারও আমার এভিডেন্স লাগবে। তাহলে এভিডেন্সটা কি? যদি সত্যি এটা পটাশিয়াম ইডিডি দিয়ে কন্টামিনেশন হয়, তাহলে আমি যদি একটা ক্যালসিয়াম টেস্ট করি ওই টিউব থেকে, ক্যালসিয়ামটা অলমোস্ট 0 অ্যাক্রস করবে, কারণ ইডিডি ক্যালসিয়ামকে চিলেট করে, আয়রনও চিলেট করে। তো আমরা যেটা করলাম ওই স্যাম্পল থেকে একটা ক্যালসিয়াম করলাম, এবং ক্যালসিয়ামটা আসলো 0.56 মিলিগ্রাম। সো আমরা ধরে নিলাম যে এটা পার্পল টিউব থেকে এই কন্টামিনেশনটা। এরপর যেটা সমস্যা, আমাদের কাছে যে স্যাম্পল পাঠালো পার্পল টিউবের ক্যাপটা পার্পলে হবে, কিন্তু আমাদের কাছে যে টিউব আসছিল সেটা ক্যাপটা হচ্ছে র্যাক। তখন আমরা লেভেলটা তুলি, লেভেলটা তোলার পর আমাদের কি পটাশিয়াম এদিকে। এরপর সিস্টারকে আমরা জিজ্ঞাসা করি কেন উনি এটা, উনি বললেন যে পেশেন্টটা ভিআইপি ছিল, উনি একবার ভুল করে পার্পল টিউবে নিয়ে ফেললেন, বাট ল্যাবকে ফাঁকি দেওয়ার জন্য উনি ক্যাপটা চেঞ্জ করে ল্যাবটা দিয়ে ল্যাবে পাঠিয়ে দেন। সো এটা খুবই কিন্তু ক্রাইম আমি মনে করি। যদি এই পেশেন্টের রেজাল্ট, বাচ্চাটার রেজাল্ট যদি 29 না এসে 6 আসতো, আমরা কিন্তু রিপোর্টটা ছেড়ে দিতাম। আবার পেশেন্টের যদি 2 হতো বা 2.1 হতো, তাহলে ডক্টর কি করতো? তাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিত না, আমার পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত, আমার পেশেন্টটা মারা যেতে পারতো। সো এই জিনিসগুলো আমরা ট্রেনিং এটা একইভাবে অ্যাপোলো হসপিটালে 62.8 পটাশিয়াম, এটাও কন্টামিনেশনের একটা রেজাল্ট।
এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যামো কনসেন্ট্রেশন, বিগ ওয়ার্ড বিগ প্রবলেম। তিনটা কারণে হ্যামো কনসেন্ট্রেশন হতে পারে একটা পেশেন্টে। হ্যামো কনসেন্ট্রেশন হলো ব্লাডটা কনসেন্ট্রেট হয়ে যাওয়া। একটা হচ্ছে ফিস পাম্পিং, আগে করতো এখন খুব করে না। ফিস পাম্পিং মানুষের হাতে একটা বল দিয়ে দেওয়া হতো, এটা ব্লাড কালেকশনের সময় সেটা করা হতো, এই জন্য হ্যামো কনসেন্ট্রেশন হবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালবুমিন, এই রেজাল্টগুলো কিন্তু বেড়ে যাবে। পেশেন্ট পোষণ, আমি আগে বলছি, পোষণ যখন সে বসা অবস্থায় ব্লাড দিবে এবং শোয়া অবস্থায় ব্লাড দিতে হবে, সেই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। শোয়া অবস্থায় ব্লাড দিলে সবসময় অ্যানালাইটের কনসেন্ট্রেশনটা কম আসবে, এই জন্য একটা ডাইলিউশনাল এফেক্টের জন্য টোটাল বডি ফ্লুইডটা রিডিস্ট্রিবিউশন হচ্ছে, একটা ডাইলিউশনাল এফেক্ট হয়, তার জন্য কিন্তু রেজাল্টটা কম হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোলংড টর্নিকেট অ্যাপ্লিকেশন। অনেক সময় দেখা যায় ফ্লেবোটমিস্টটা কি করে, টর্নিকেট বাঁধার পর সিরিজ নিডেল এগুলো কালেক্ট করতে থাকে। সো টর্নিকেট টাইমটা ইউজুয়ালি হচ্ছে 1 মিনিট, আমরা 1 মিনিটের বেশি টর্নিকেট রাখবো না। তো আমি সরাসরি টর্নিকেটে চলে গেলাম। তো টর্নিকেট টাইম সবসময় হচ্ছে আমরা 1 মিনিটই রাখবো, 1 মিনিটের বেশি টর্নিকেট বলা যাবে না। 20 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যানালাইট চেঞ্জ হয়ে যাবে। টর্নিকেট আমরা ইউজুয়ালি বাঁধবো হচ্ছে 2 to 4 ইঞ্চ অ্যাবাভ অর 3 ফিঙ্গার্স অ্যাবাভ দ্য অ্যান্টিকুবিটাল ফোসাম। সো ভেইন প্রায়োরিটাইজেশন করা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্লেবোটমিস্টদের জন্য। তাদেরকে মিডিয়াম কিউবিটাল ভেইন থেকে সবসময় স্যাম্পল নেওয়ার অভ্যাস রাখতে হবে। কখনো ভেসেলিক ভেইন থেকে স্যাম্পল নেওয়ার চেষ্টা করবে না, কারণ তার কাছাকাছি ব্রাকিয়াল আর্টারি এবং মিডিয়াম নার্ভ থাকে এবং নার্ভ এবং আর্টারি ইনজুরি পসিবিলিটি থাকে। এবং লং টর্নিকেটের জন্য যে সমস্ত প্যারামিটার রাখতে পারে তার মধ্যে ক্যালসিয়াম, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, কোলেস্টেরল, বিগ যে মলিকিউলগুলো আছে সেগুলো কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে। যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা রংটা কি, ভুলটা কি আছে, এখানে যে পরিমাণ স্যাম্পল আছে সেটা আমরা বলবো আন্ডার ফিল। ইউজুয়ালি সাদা একটা যে দাগ আছে ওই পর্যন্ত স্যাম্পল নিতে হবে, তার 90%, বাট এইগুলো অনেক 50% বা 40% স্যাম্পল নেওয়া আছে। সো এই স্যাম্পল দিয়ে যদি আমরা রেজাল্ট অ্যানালাইসিস করি তাহলে রেজাল্ট ঠিক আসবে। তাহলে প্রত্যেকটা টিউবে আমরা জানি অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, তাহলে ব্লাড এবং এডিটিভের রেশিও হতে হবে অলওয়েজ 9:1। তাহলে এটা যদি ডিস্টার্ব হয় আমাদের অনেকগুলো প্যারামিটারের রেজাল্ট ঠিক আসবে না। যেমন যদি স্যাম্পল আন্ডারফিল হয়, একটা টিউব যদি আন্ডারফিল হয়, কি কি সমস্যা হতে পারে, মাইক্রোক্লট ফর্মেশন হতে পারে। মাইক্রোক্লট ফর্মেশন হলে আমার ক্যাভিলুমিনেসেন্স অ্যাসেতে আমার রেজাল্টগুলো আমার বেশি বা কম আসতে পারে। প্লেটেলেট ক্লাম্পিং হতে পারে, প্লেটেলেট ক্লাম্প হলে প্লেটেলেটে পটাশিয়াম রিলিজ হবে, পটাশিয়াম বেড়ে যেতে পারে। তারপর এক্সেস অ্যাডিটিভ ইন শর্ট রান টিউব ক্যান কজ পটেনশিয়াল ইন্টারফারেন্স ইন ইমিউনিটি। তো অনেকগুলো স্টাডি আছে, আমি একটা জিনিস দেখাই, যেমন এটা হচ্ছে টোটাল ফিল ভলিউমে দেখা যাচ্ছে WBC 3.2, বাট আন্ডার ফিল টিউব এটা হচ্ছে 2.4, যেটা হচ্ছে 25% চেঞ্জ। হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10.1 আমি যদি কমপ্লিট ফিল করি, আর আন্ডার ফিলে দেখা যাচ্ছে 8.6, এটা অনেক বেশি, 15% অলমোস্ট। একইভাবে দেখা যাচ্ছে পটাশিয়াম যদি আন্ডার ফিল টিউবে 22% বেশি আসতে পারে, LDS 22% এবং হেমোলাইসিস ইনডেক্স 261% পর্যন্ত বেড়ে যেতে পারে। এরপর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে স্যাম্পল ট্রান্সপোর্টের। প্রত্যেকটা লেভেলে স্যাম্পল ট্রান্সপোর্টের জন্য একটা প্রোটোকল থাকতে হবে, কিভাবে আমি স্যাম্পল ট্রান্সপোর্ট করবো, কোন বক্সের ট্রান্সফার, আমার সিডিসিরও কিছু প্রোটোকল আছে। তার ট্রান্সপোর্ট কন্টেনার থাকতে হবে, রিজিড লকেবল লিক প্রুফ কন্টেনার, বায়োহাজার্ড সাইকেল আউটসাইড, ট্রান্সপোর্ট ভার্টিক্যালি, ডেলিভার টু দ্য ল্যাবরেটরি উইদিন 45 মিনিট। স্যাম্পল কালেকশনে 45 মিনিটের মধ্যে ল্যাবরেটরি ডেলিভারি করতে হবে এবং সেন্ট্রিফিউগেশন করতে হবে 2 ঘন্টার মধ্যে। আবার এটাই হচ্ছে একটা কন্টেনার। যেমন কিছু টেস্ট আছে যেগুলো উইথ আইস ইমিডিয়েটলি ট্রান্সপোর্ট করতে হয়, এগুলো হচ্ছে আমরা বলে হচ্ছে ট্রান্সপোর্ট ইমিডিয়েটলি আফটার কালেকশন উইথ আইস। সেগুলো কি কি, অ্যামোনিয়া, ল্যাকটেট এবং আর্টিয়াল ব্লাড গ্যাস। এটাকে এখানে কোনো অফিসিয়াল ডিলে করা যাবে না। অ্যামোনিয়া ইউজুয়ালি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অ্যামোনিয়া মেটাবলিজম চলতে থাকে এবং অ্যামোনিয়া অনেক বেড়ে যেতে পারে। সেজন্য আমাকে আইসে নিয়ে ল্যাকটেট বা অ্যামোনিয়া বা আর্টিয়াল ব্লাড গ্যাস সাথে সাথে ল্যাবে পাঠিয়ে দিতে হবে, এখানে কোনো ডিলে করা যাবে না। এবং চিল স্পেসিমেন, বরফ কিভাবে আমরা চিল স্পেসিমেন বা বরফ দিয়ে ট্রান্সপোর্ট করি, অনেকে কি করে কিউব বরফ দিয়ে তার উপর টিউবটা বসিয়ে পাঠিয়ে দেবে, তাই না? বরফটা প্রথমে ফ্ল্যাট করে ভেঙে গুঁড়া করে নিতে হবে, তার সাথে একটু পানি দিয়ে টিউবটা ওখানে দিয়ে ওভাবে আমরা ট্রান্সপোর্ট করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নিউন্যাটাল বিলিরুবিন। অ্যাডাল্ট বিলিরুবিনের ক্ষেত্রে এই সমস্যাটা নিউন্যাটাল বিলিরুবিন কিন্তু লাইট সেন্সিটিভ, ফটোলাইসিস হয় বিলিরুবিনের। আমি যদি বিলিরুবিন লাইট এক্সপোজার হয়, সেটা সানলাইট হতে পারে, টাংস্টেন লাইট হতে পারে বা ফ্লোরোসেন্ট লাইট হতে পারে। অনেকে কি করে, হয়তো নিউন্যাটাল একটা বিলিরুবিন ল্যাব আসলো, সে রেখে দিল,
লাইট এক্সপোজার হলো 10 to 30% কোনো লিটার 40 to 50% পর্যন্ত বিলিরুবিন কমে যেতে পারে। তাহলে এটা ক্রিটিক্যাল কেন? ক্রিটিক্যাল হচ্ছে এই জন্য একটা বাচ্চা নিউনেট একদিনে তার ট্রু বিলিরুবিন 20, আমি ল্যাবে 4-5 ঘন্টা রেখে দিয়ে অ্যানালাইসিস করলাম, আমার 13 বা 12, আমি রেজাল্টটা দিয়ে দিলাম, ডক্টর কিন্তু তাকে আর ফটোথেরাপি দিবে না। তাহলে বাচ্চাটার একটা বিশাল সমস্যা হয়ে যাবে সিম্পলি লাইট এক্সপোজারের জন্য। সেজন্য বিলিরুবিনের জন্য আমাদের যে জায়গাটা করতে হয়, ইমিডিয়েটলি নিউনেটাল বিলিরুবিনটা ইমিডিয়েটলি আমাদের করে ফেলতে হবে। এমন যদি বিলিরুবিন টক্সিসিটি হয়, একটা বাচ্চা সারা জীবনের জন্য কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে, তার সার্ভাল লস হতে পারে, হিয়ারিং লস হতে পারে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে সিম্পল আমার একটা বিলিরুবিন টেস্ট দেরি করে করার জন্য আবার লাইট এক্সপোজারে হওয়ার জন্য। টেস্ট রিকোয়ারিং স্পেশাল ট্রান্সপোর্ট অ্যাক্ট 37 ডিগ্রি, এটা আমাদের দেশের ম্যাক্সিমাম থেকে এই টেস্টগুলো করে না। তারপর যেটা ইম্পর্টেন্ট, ম্যাডাম নাসিমা ম্যাডাম যেটা বলতো ট্রেনিং, আমাদের প্রত্যেক এটা একটা ট্রেনিং সেশন, আমাদের প্রত্যেকেরই ট্রেনিং এর ব্যাপার আছে। তো অ্যানিমেলদেরও কিন্তু আমরা ট্রেনিং দিই না, সার্কাসে কিন্তু অ্যানিমেলদেরও অ্যানিমেল ট্রেনিং একাডেমি। তাহলে আমরা যে ট্রেনিং নিচ্ছি আর অ্যানিমেলদের যে ট্রেনিং দিচ্ছি তার মধ্যে ডিফারেন্স থাকতে পারে, একটা নিশ্চয় ডিফারেন্স থাকা উচিত। যে একটা অ্যানিমেলকে সার্কাসের জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, তাদের একটা ট্রেনিং হচ্ছে, আমরাও ট্রেনিং দিই বা ট্রেনিং দিচ্ছি, সেটারও একটা ট্রেনিং থাকে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হয়। আমরা সবাই 3 ইডিয়টস অনেকবার দেখেছি, আমার মতো আমরা একটু 3 ইডিয়টস একটা ক্লিপ দেখি, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। এটা এখানে মনে হয় চলছে না, আচ্ছা ঠিক আছে। সো ট্রেনিং এর আমরা এখন অ্যানিমেল ট্রেনিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যানিমেলদের শুধু আমরা ট্রেনিং দিই, তারা ওয়েল ট্রেন, আর আমরা হচ্ছি ওয়েল ট্রেন একই সাথে ওয়েল এডুকেটেড। এই ওয়েল এডুকেটেড হওয়ার মানেটা কি? আমরা কোয়েশ্চেন করতে শিখা, আমরা কোয়েশ্চেন করতে জানবো, কিন্তু অ্যানিমেলরা কোয়েশ্চেন করতে জানে না, তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো ল্যাবের ক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে দুটো একটা কথা চালু আছে, এভরিথিং দ্যাট ডাজ নট মুভ ইন দ্য ল্যাব নিড ক্যালিব্রেশন। ল্যাবের মধ্যে যেগুলো মুভ করে না তাদের ক্যালিব্রেশন দরকার। তারা মুভ করে না কি অ্যানালাইটিক্যাল এবং নন অ্যানালাইটিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো মুভ করে না, তাহলে ওগুলো রেগুলার ক্যালিব্রেশন দরকার করে। আর এভরিথিং দ্যাট মুভস উইদিন দ্য ল্যাব নিড ট্রেনিং। আমরা মুভ করি কনসালটেন্ট, ফ্লেবোটোমিস্ট, টেকনোলজিস্ট, আমাদের ট্রেনিং এর দরকার। সো এক্ষেত্রে আমাদের যেহেতু প্রি এক্সামিনেশন ইস্যু নিয়ে, প্রি অ্যানালাইটিক্যাল ইস্যু নিয়ে আমরা শুধু ফ্লেবোটোমিস্টের ট্রেনিং এর ইস্যুতে আসি। তো ফ্লেবোটমি ইজ এ হাইলি কমপ্লেক্স স্কিল রিকোয়ারিং এক্সপার্ট নলেজ, ডেক্সট্রিটি অ্যান্ড ক্রিটিক্যাল জাজমেন্ট। আমরা ফ্লেবোটমি খুব অবহেলা করি, কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে ফ্লেবোটমির জন্য কোনো এডুকেশন হবে বা কোনো ডিগ্রি হবে নাই, কিন্তু আমরা যেটা করি শুধু আমরা গো থ্রু অন দ্য জব ট্রেনিং আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য সিনিয়র। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ফ্লেবোটমিস্ট বা ল্যাব টেকনোলজি হোক, রিটেন অ্যান্ড অবজারভেশন ইভ্যালুয়েশন আমরা রেগুলার বেসিসে করাবো। তো এটা আমাদের হচ্ছে একটা ট্রেনিং সেশন আগের প্রতিষ্ঠানে, এটা একটা ট্রেনিং সেশন। আমরা রিটেন ইভ্যালুয়েশন করি এভাবে ফ্লেবোটমিস্টের জন্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে প্রতি 1 বছরে মিনিমাম একবার তাদের রিটেন ইভ্যালুয়েশন করতে হবে। একইভাবে অবজারভেশনাল ইভ্যালুয়েশন আমাদের করতে হবে। অবজারভেশনাল ইভ্যালুয়েশন আমরা কিভাবে করতে পারি সে তার করবে, জাস্ট সিম্পলি একজন ফ্লেবোটমিস্ট ব্লাড ড্র করবে, আমি পিছনে গিয়ে একটা শীট নিয়ে দাঁড়াবো, আমি আনসার দেবো, পেশেন্টকে সে গ্রিট করলো কিনা, সালাম দিল কিনা, বা কিছু কেমন আছে জিজ্ঞেস করলো কিনা, পেশেন্টরা আইডেন্টিফিকেশন ঠিক মতো করলো কিনা, ইয়েস অর নো, পেশেন্টের অর্ডার অফ ড্র ফলো করলো কিনা, টর্নিকেট কতক্ষণ বাদ, পেশেন্টের প্রিপারেশন সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করলো কিনা, সেটা অবজারভেশনাল রেগুলার। যদি কোনো ডিফিসিয়েন্সি থাকে তাকে আমরা আবারও ট্রেন করাবো। সো একজন ফ্লেবোটমিস্টের যে জিনিসগুলো বা আমাদেরকে যে জিনিসগুলো দেয়, ইফ ইউ ড্র ব্লাড ফ্রম পেশেন্ট, এই জিনিসগুলো চলছে না, ঠিক আছে, আমরা পরেরটাই যাই। এরপর একটা ইম্পর্টেন্ট, আমি প্রায় শেষের দিকে চলে আসি, অ্যাডভাইজারি সার্ভিস। এটা হচ্ছে ল্যাবের যারা কনসালটেন্ট থাকবে তারা প্রি অ্যানালাইটিক্স নিয়ে অ্যাডভাইস করবেন, তারা অ্যানালাইটিক্যাল ইস্যু নিয়ে অ্যাডভাইস করবেন, পোস্ট অ্যানালাইটিক্যাল ইস্যু। তো এবার এডিএলএম, অ্যাসোসিয়েশন ফর ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, যেটা শিকাগোতে এদের এবার কনফারেন্সটা হয়, এবার কনফারেন্স এবার কনফারেন্স তো এবার কনফারেন্সে তারা একটা সার্ভে করে, সার্ভে দিতে দেখা যায় 96% ফিজিশিয়ান, যারা ক্লিনিশিয়ান তারা মনে করে ফিজিশিয়ান এগ্রি দ্যাট when labs are short staffed it has a downstream effect on their patient care. 55% তারা heavily rely on the lab's expertise to confirm which tests are clinically relevant for patient. And 99% physician agree that the testing that professional perform for their patient help them to do their job better. এই যে help them to do their job better মানে হচ্ছে তাদেরকে অ্যাডভাইজারি সার্ভিস দেওয়া। অ্যাডভাইজারি সার্ভিসটা কি? অ্যাডভাইজারি সার্ভিস হচ্ছে
Service can be defined as a clinical laboratory consulting service about the appropriate use of the clinical laboratory examination. যে আমাকে কোন টিউবের স্যাম্পল পাঠাবে, অনেক সময় ম্যাট্রিক্স হবে, ইউরিন নিব নাকি ব্লাড হবে, এই জিনিসগুলো, তারপরে টেস্টের কোনো ইন্টারপ্রিটেশন যদি না বুঝি সেটা ইন্টারপ্রেট করে দেওয়া, এগুলোই হচ্ছে অ্যাডভাইজারি সার্ভিস। সো অ্যাডভাইজারি সার্ভিসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য টেস্ট রেজাল্ট ইন্টারপ্রিটেশন, পেশেন্ট প্রিপারেশন, অর্ডার অফ ড্র, এই বিভিন্ন ইস্যুতে আমরা অ্যাডভাইজারি সার্ভিস। আমরা আইএসওতে একটা রেগুলেশন আছে 533-তে, আইএসও 15189 স্ট্যান্ডার্ডে অ্যাডভাইজারি সার্ভিস নিয়ে আলাদাভাবে যদি কেউ অ্যাক্রিডিটেশন করতে যায় আইএসও নিয়ে, তাদেরকে অবশ্যই অ্যাডভাইজারি সার্ভিস এস্টাবলিশ করতে হবে। সো আমরা বলি হচ্ছে এভরি ল্যাব জার্নি ইজ ডিফারেন্ট। প্রত্যেকটা ল্যাবে প্রি অ্যানালাইটিক্সের জন্য তো অবশ্যই প্রত্যেকটা ল্যাবের জার্নি ডিফারেন্ট। কারো সমস্যা হ্যামোলাইসিস নিয়ে, কারো সমস্যা পেশেন্ট আইডেন্টিফিকেশন নিয়ে, তাহলে প্রত্যেকটা ল্যাব তাদের রিসোর্স ওয়াইজ সেই জিনিসগুলো ডিল করতে পারে প্রি অ্যানালাইটিক্যাল ইস্যুগুলো। এবং প্রি অ্যানালাইটিক্যাল ইস্যুর জন্য বড় কোনো বাজেটের কিন্তু দরকার পড়ে না, জাস্ট সিম্পলি প্রসেসটা আইডেন্টিফাই করে, অ্যাক্টিভিটিসটা আইডেন্টিফাই করে আমাকে রুট কজ অ্যানালাইসিস করার পর প্রিভেন্টিভ এবং কারেক্টিভ অ্যাকশনগুলো সেট করলেই আমাদের হয়ে যাচ্ছে। এবং আমরা এটাকেই বলি হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। সো আমার টেক হোম মেসেজটা কি? অনলি আ কোয়ালিটি স্পেসিমেন ক্যান প্রডিউস এ কোয়ালিটি রিপোর্ট। আমরা কিন্তু টেস্ট স্যাম্পলের ইন্টিগ্রিটি না থাকলে আমি যতই লেভে কোয়ালিটি কন্ট্রোল করি না কেন, তাতে কোনো লাভ হবে না আমার যদি কোয়ালিটি স্পেসিমেন আমি রিসিভ না করি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।